বিসমিল্লাহির রহমান রাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কর্নেল হক সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ৩৬ জুলাই ও বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের কিংবদন্তি মুক্তিযোদ্ধা, এবং শুধু মুক্তিযোদ্ধাই নন, তিনি একজন সফল সামরিক নেতা হিসাবে পরিচিত। একই সাথে তিনি অ্যাম্বাসেডর হিসাবে দীর্ঘদিন কয়েকটি দেশে তিনি বাংলাদেশের সেবা করেছেন। আজকে সেই শ্রদ্ধেয় মেজর বীর মুক্তিযোদ্ধা আশরাফুদ্দৌলা স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ধন্যবাদ আপনাকেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনার মাধ্যমে আপনার দর্শক যারা আছে তাদেরকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন এই দেশ ও জাতির জন্য। আমরা সেটা জানি, অবগত। আমরা কৃতজ্ঞ জাতি হিসেবে আপনার কাছে। এই সেনাবাহিনীর অধীনে, এই সেনাবাহিনীর একজন বীর অফিসার হিসাবে যুদ্ধ করেছেন আপনি, যে সেনাবাহিনী বহু পূর্বে এই দেশ সৃষ্টির আগে তাদের জন্ম হয়েছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সেনাবাহিনী পদে পদে দেশের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে। আপনি সাক্ষী, আপনি একজন অংশীদার। ৭১ সালের সেই স্বাধীনতা যুদ্ধে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে, হয়তো কোনোদিন এই দেশ স্বাধীনও হতো না যদি আমাদের সেনাবাহিনী সে সময় যুদ্ধের নেতৃত্ব না নিতেন। পরবর্তীতে প্রত্যেকটি ধাপে 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 এই সেনাবাহিনী এগিয়ে গেছে। দেশের যে কোনো পরিস্থিতিতে তারা অভিভাবকের ভূমিকা পালন করে। একইভাবে ৫ই অগস্ট আপনি দেখেছেন, সবাই হ্রাস করেছিল উত্তর পাড়ায়। সব দল মত বর্ণ নির্বিশেষে সবাই ওই সেনাবাহিনীকে কেন্দ্র করেই এ দেশ পরিচালিত হয়েছে সে সময়। পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছেন তারা, কিন্তু তারা যথাযথভাবে সেইভাবে মূল্যায়িত হচ্ছে না বলেই অনেকের ধারণা। এই প্রসঙ্গে আজকে আপনার সাথে আলাপ আলোচনা। স্যার, আপনি শুরু করেন। স্যার, আপনাকে দিয়ে আমরা কথা শুরু করি। স্যার, কর্নেল হক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর আগেও কয়েকবার তোমার এই প্ল্যাটফর্মে তুমি আমাকে যুক্ত করেছিলে। আজকের যে বিষয়টা, এটা কিন্তু ভীষণ একটা, আমি কি বলবো, এটা আমাদের হৃদয়ের সঙ্গে, আমার চিন্তার সঙ্গে, আমার ফিলসফির সঙ্গে খুবই নিবৃতভাবে জড়িত। আমি আমার এই যে বিষয়টা তুমি আলোচনা করছো, তার আগে আমার মনে হয় একটু সংক্ষিপ্ত ইতিহাস, একটু সংক্ষিপ্ত কনটেক্সট আমাকে একটু দিতে হবে। তার আগে আমি আমাদের রংপুরের বীর শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং তার সঙ্গে অন্যান্য যারা, যেসব যুবকরা, আমাদের যুবতী, সাধারণ মানুষ, রিক্সা চালক যারা ছিল, তারা যে তাদের আত্মাহুতি দিয়েছে, সুপ্রিম স্যাক্রিফাইস আমরা যেটা বলি, তাদের সকলের স্মৃতির প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে এই অনুষ্ঠানটি আমি তাদের জন্য নিবেদন, তাদের শ্রদ্ধার প্রতি নিবেদন জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমার বাড়ি কিন্তু রংপুর। তো রংপুর থেকে এইরকম একজন ছেলে উঠে আসে, আবু সাঈদ, একটা সাধারণ ঘরের ছেলে, কিন্তু তার সাহসটা কি! আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, আমি অনেক জায়গায় যুদ্ধ করেছি। একটা ইয়াং ছেলে, মানে তার হাতে নিরস্ত্র একজন ছেলে, এইরকমভাবে বুক পেতে দেয়, মারো। পৃথিবীর কোথায় আছে আমাকে বলো, পৃথিবীর কোথায় আছে এরকম সাহস দেখানো যে মারো, তুমি আমার বুকে তুমি আমার গুলি করো, কিন্তু তোমার অত্যাচার আমি সহ্য করব না। তো আমার বাড়ি রংপুর, এবং রংপুরের কিন্তু অনেক ইতিহাস আছে। যেমন যুদ্ধেও স্যার ক্যান্টনমেন্টের পাশে তারা 1765 সালে আমাদের রংপুরে প্রথম কৃষক বিদ্রোহ হয়েছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহে রংপুরে অনেক বড় ভূমিকা ছিল। 28শে মার্চ 1971 এই রংপুরের আশেপাশের, ক্যান্টনমেন্টের আশেপাশে সাধারণ মানুষ, কৃষক, তারা ক্যান্টনমেন্ট আক্রমণ করতে গিয়েছিল। কি সাহস ছিল! তা আমি যেটা বলি যে আমাদের বাংলাদেশ, এই রাষ্ট্রটি, আমরা যদি রাষ্ট্রকে মা হিসাবে ধরি, আমাদের মায়ের চোখের পানি
তা সেই জন্ম থেকে কখনো শেষ হয়নি। স্যার আপনার এই জাস্ট রংপুরের প্রতি কৃতজ্ঞতার জন্য, আমি তো রংপুরে ক্যান্টনমেন্ট স্টেশন কমান্ডার ছিলাম, সেখানে স্যার এই শহীদদের জন্য আপনাদের স্মরণ করে, আপনাদের রংপুরের বাসীদেরকে, শহীদদেরকে স্মরণ করে, মুক্তিযুদ্ধের বীরত্বগাথাকে স্মরণ করে আমি একটা প্রথম দোতলা একটা মসজিদ করে এসেছি স্যার, যে মসজিদটার নাম হলো স্বাধীনতা মসজিদ। ধন্যবাদ আপনাকে। আমি যে কথা বলছিলাম যে আমাদের মায়ের চোখের পানি কিন্তু কখনো শুকায় নেই, কেউ আসেনি মায়ের চোখের পানিটাকে মুছে দিতে। এই বাংলাদেশ, এই বা পাকিস্তান 1947 সালের পর থেকে আমরা শুধু বিশ্বাসঘাতকতা, আমরা শুধু নিগৃহীত হয়েছি, কিন্তু কেউ কিন্তু আমাদেরকে, যে অনেকেই অনেক ধরনের আমাদের কাছে অনেক ধরনের স্বপ্ন তুলে ধরেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বাসঘাতকতা ভিকটিম হয়েছে। প্রথম থেকে আমি শুরু করি। 1947 সালে এই বাংলার মাটিতে পাকিস্তান করার জন্য সবচেয়ে বেশি ভোট ছিল এই বাংলার মাটি থেকে। এবং কেন সেটা করেছে? ব্রিটিশদের আন্দোলন থেকে, ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং হিন্দু জমিদারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, যে তাদের স্বাধীনতা, তাদের মুক্তি পাওয়ার জন্য। যেহেতু যে আমরা পাকিস্তান হলে, এটা মুসলিম রাষ্ট্র হলে আমরা আমাদের সব স্বাধীনতা পাবো, আমরা সব কিছু করতে পারবো। কিন্তু হলো কি, এটা একটা নতুন একটা যে আমাদের অভিজ্ঞতা হলো যে স্বাধীন হওয়ার পর, যে প্রথম থেকে দেখবেন যে আমাদের বাঙালিরাই কিন্তু, আমাদের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের দেশকে ধ্বংস করেছে। দ্য পলিটিশিয়ানস হ্যাভ ডিস্ট্রয়েড দিস কান্ট্রি, আই ওয়ান্ট টু সে ইট ভেরি ডিরেক্টলি। হ্যাঁ, এবং সেটা আমি একদম ভিতর থেকে, মানে কোনো দ্বিধা ছাড়া আমি বলতে পারি। আমি বলি 1947 থেকে 1958 পর্যন্ত তো মিলিটারি আসেনি। 1954 সালে যখন আমাদের যুক্তফ্রন্টের যখন ইলেকশন হলো, হ্যাঁ, যুক্তফ্রন্ট জিতে গেল। তারা সম্পূর্ণভাবে জিতে গেল। জিতে যে 2 বছর টিকতে পারেনি। 2 বছর টিকতে পারেনি। তারা এই পার্লামেন্টে মারামারি করে, কাটাকাটি করে ডেপুটি স্পিকারকে মেরে ফেল, শাহেদ আলীকে। তখন তারা এই আইয়ুব খানকে রাস্তা পথ তৈরি করে দিল। আগে তো আইয়ুব খান করে নাই, এর আগে তো করে নাই। এটা কি হতে পারে একটা স্পিকারকে মেরে ফেলা? পৃথিবীর ইতিহাসে তো নাই, এটা কোথাও তো হয়নি। আচ্ছা, তারপরে এই তো চলে গেল 58 থেকে 1958 সাল থেকে চলছে। এর মধ্যে 1966 সালে 60 সালে আমাদের একজন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বের হয়ে আসলেন, ওনার ইমার্জেন্স হলো, এবং আনকোশ্চেনেবল লিডার অফ বাংলাদেশ অর ইস্ট পাকিস্তান। তিনি মানে মোটামুটি আনক্রাউন্ড কিং ছিলেন। উনি যা বলতেন তাই হতো, উনি যেটা বলতেন সেটা শুনছে। উনি কত জীবনের এতটা সময়, মানে আমি চিন্তা করি কতটা সময় উনি জেল খেটেছেন। উনি অন্তরীণ ছিলেন জেলের মধ্যে, তার পরিবার পরিজনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। উনি যখন ইলেকশন হলো 1970 সালে, মানুষ তো তাকে, বাংলাদেশের মানুষ তাকে মানে বিপুল ভোটে, আমিও ভোট দিয়েছি বিপুল ভোটে, কয়েকশো ভোট দিয়েছি, বিপুল ভোটে ওনাকে বিজিত করে নিয়ে আসছে, বিপুল ভোটে। কিন্তু পাকিস্তানিদের মন যে ব্যবহার পাকিস্তানিরা আমাদের সঙ্গে ব্যবহার করেছে, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, সেটা আর একটা বিশ্বাসঘাতকতা ছিল পাকিস্তানদের সঙ্গে। তারা তৃতীয় বিশ্বাসঘাতকতা হলো যে তারা শেখ মুজিবকে, একজন বাঙালি নেতাকে ক্ষমতা দেবে না। ইয়াহিয়া খান আসলো। ইয়াহিয়া খান আমাদের বঙ্গবন্ধু যখন দেখলেন যে নন কোঅপারেশনের ডাক দিলেন, নন কোঅপারেশন হলো। আমি খুব কনসাইজ করে বলবো, পুরো সমস্ত দেশ হরতাল, উনি একমাত্র রাজা, উনি যা বলছেন সেটাই হচ্ছে। ট্যাক্স দিব না, ট্যাক্স দিচ্ছে না। রেডিও বন্ধ হবে, রেডিও বন্ধ হচ্ছে। উনি 7ই মার্চ যে একটা পাবলিক অ্যাড্রেস দিলেন, মানে এটাকে, মানে কি, এটা পৃথিবীতে ওয়ান অফ দ্য 100 বেস্ট পাবলিক অ্যাড্রেস স্পিচ, ইতিহাসে এটা লেখা আছে। সেখানে তুমি কি বললেন দেখো, ওনার কথাটার মধ্যে, এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। স্বাধীন কিন্তু ঘোষণা করেননি। এই যেভাবে বলা, উনি স্বাধীনতা ঘোষণা করেছেন, আমাকে বুঝাক কেউ যে 1971 সনের 7ই মার্চ ওনার ভাষণে কোথাও স্বাধীনতা ঘোষণা আছে কিনা।
না, নাই নাই নাই। উনি বললেন এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ওইখানে কিন্তু পাকিস্তান জিন্দাবাদও বলেছে। এটা এটা ইতিহাস বলে। কন্ট্রোভার্সিয়াল, এটা না, এটা ওইখানে যারা উপস্থিত না, ছিলেন, ওখানে যে আমাদের খন্দকার সাহেব উনি একে খন্দকার, হুমায়ুন উনি, আহমেদ, জয় তাদের বই বাংলা লেখা জয় আছে, পাকিস্তান, জয় পাকিস্তান। ওনারা লিখে গেছে। ঠিক আছে, এটা ছোট্ট মোটো জিনিস, কিন্তু উনি ওই মানে শর্ট অফ সবকিছুই বললেন, কিন্তু শর্ট অফ স্বাধীনতার ঘোষণা। এরপর 25 তারিখ পর্যন্ত, 7 থেকে 24 তারিখ পর্যন্ত ইয়াহিয়া খান আসলো, তার সঙ্গে উনি বৈঠক করছেন। বৈঠকটার সাবজেক্টটা কি ছিল? আপনি ইয়াহিয়া খানকে বলতেছেন তুমি আমাকে স্বাধীনতা দাও, এটা না হলে আমি স্বাধীনতা ঘোষণা করব। এটা কি ছিল একটা পলিটিক্যাল প্লয়, নাকি ইয়াহিয়া খান আসছে ওনাকে স্বাধীনতা দেওয়ার জন্য? তাহলে এই 14-15 দিন কি আলোচনা করেছেন? স্যার, এটা কি আমরা একটা শুনেছি, সংক্ষেপে বলি স্যার, যে ইয়াহিয়া খানের সাথে শেখ মুজিবের একটা আন্ডারস্ট্যান্ডিংও হয়ে গিয়েছিল এবং ওনাকে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু উনি যখন ফেরত আসলেন, একটা চুক্তি হওয়ারও কথা ছিল 23 তারিখে বা 24 তারিখে, কিন্তু বাসায় ফেরত এসে তখন ছাত্রলীগের 4 খলিফা তাকে ধরলো যে না, আপনি কোনোভাবেই এটা মেনে নেবেন না। এটার মধ্যে আমি যেটা বলি, যতটুকু আমি জানি, বইয়ে পড়েছি স্যার, এটা যেটা যে ওনার 6 দফা থেকে সরে এসে 4 দফা ওনাকে বসে তুমি 4 দফা তুমি মেনে নাও, সেটাই ছিল ভুট্টোর সঙ্গে। ভুট্টো যে আসলো, কিন্তু উনি বলছে 6 দফার নিচে উনি নজর করবেন না, দ্যাট ইজ আনকম্প্রোমাইজিং, দ্যাট ইজ নন নেগোশিয়েবল। যাই হোক, তো উনি 25 তারিখে, এর মধ্যে কিন্তু পাকিস্তান বাহিনী অনেক সৈন্য সমাবেশ করছে বাংলাদেশে, অনেক সৈন্য, এবং সেটা বোঝাই গিয়েছিল যে উদ্দেশ্যটা কি এত নিয়ে। তাকে সিনিয়র আওয়ামী লীগ লিডাররা, তাজউদ্দিন সাহেব নিজে গিয়েছেন, সিনিয়র আর্মি অফিসার, বাংলাদেশ অফিসার, ওনাকে যে অনুরোধ করেছে, স্যার আপনি ডিক্লারেশন দেন, আমরা এখনো, ওরা এত শক্তিশালী না, আমরা 24 ঘন্টার মধ্যে আমরা এদের স্বাধীন করে ফেলবো। ব্রিগেডিয়ার জেনারেল এম আর মজুমদার তো একটা চিঠি লিখেছেন। হ্যাঁ, কিন্তু বঙ্গবন্ধু ওনাদের কথা শোনেন না। ইভেন ওনার মেয়ে যেটা লিখে গেছে, তাজউদ্দিন সাহেবের মেয়ে, উনি বলেছেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে তৈরি করতে চাও? তারপরে যে একটা ন্যারেটিভ দেয়া হয় যে বঙ্গবন্ধু অ্যারেস্ট হওয়ার আগে উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কার মাধ্যমে? বিডিআর এর মাধ্যমে। ভাই, বিডিআর তো তখন অ্যাটাক হয়েছে, বিডিআর পিলখানা তো আন্ডার অ্যাটাক বাই দ্য পাকিস্তান আর্মি, রাজারবাগ ওয়াজ অ্যাটাক বাই দ্য পাকিস্তান আর্মি। তো কিভাবে, কার কাছে উনি কি রেডিওতে ওরা কি বসেছিল যে বঙ্গবন্ধুর মেসেজ আসবে? সো এটা কোনো দরকার তো ছিল না। বঙ্গবন্ধু যে শিখরে ছিল, মানে ভালোবাসার শিখরে, সম্মান শিখরে, সেখান থেকে নামবেন না। তো বঙ্গবন্ধুর যখন চলে গেলেন 26 তারিখে, জিয়াউর রহমান একজন মেজর, অনেক সিনিয়র লিডার ছিল, রাজনীতিবিদ অনেক সিনিয়র লিডার ছিল, কেউ কিন্তু বলেনি, কেউ রেডিওতে আসেনি, কেউ ঘোষণা দেয়নি। জিয়াউর রহমান একজন মেজর 1955 সনের কমিশন হয়েছে, আর মাত্র 15-16 বছর চাকরি হয়েছে। হ্যাঁ, সেই জিয়াউর রহমান, তার সাহস, উই রিভল্ট, এবং উনি বলেছেন যে আমরা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আমরা স্বাধীনতা ঘোষণা করছি, আমরা যুদ্ধ ঘোষণা করছি। এখন বঙ্গবন্ধু বাংলাদেশ, পাকিস্তান থেকে যখন ফিরে আসলেন 10 তারিখে, জানুয়ারি 10 তারিখে, উনি যদি বলতেন আমার অনুপস্থিতিতে, আমার নির্দেশ অনুযায়ী মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করেছে, উনি কি বঙ্গবন্ধু থাকতেন না? আরো বড় হতেন স্যার, আরো উনি কি বঙ্গবন্ধু থাকতেন? এই সামান্য জিনিসটা উনি ওনাকে দিতে পারেননি। দিস লিটল ম্যাগনানিমিটি, he did not have this little magnanimity to show. তাহলে উনি জাতি থেকে আরো বেশি সম্মান করতেন। আচ্ছা, শুধু তাই না, জেনারেল ওসমানীরও কথা বলতে পারতেন উনি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হলো, যেখানে জেনারেল জিয়ার প্রাপ্য ছিল বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হওয়া, ওই যে ওনার মধ্যে যে একটা রয়ে গেছে যে জিয়া স্বাধীনতা দিতেছে, হ্যাঁ, সেই জেলাসি থেকে উনি জিয়াকে আর্মি চিফ বানালেন না। আমি তার কোনো কারণ দেখি না। বাংলাদেশের বিভক্তি তো তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা, সেটা চলে গেল। বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন, কেউ কিন্তু কোনো প্রশ্ন করেনি, বঙ্গবন্ধুকে কোনো প্রশ্ন করেনি। তাকে রাষ্ট্রপতি দিয়েছেন, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন। তারপর রাষ্ট্রপতি হওয়ার পরে আমি যেটা চিন্তা করি মাঝে মাঝে, এখন
যে লোকটা গণতন্ত্রের জন্য এত বছর উনি জেলে ছিলেন, স্যার। এত অন্যায় এত অত্যাচার সহ্য করেছেন, উনি সেই ব্যক্তি কিভাবে স্বাধীনতা ক্ষমতা পাওয়ার পরই উনি একজন ডিক্টেটর হয়ে যান? কেউ যদি বঙ্গবন্ধুর ইতিহাস আসল চরিত্র যদি জানতে চান, আমার নিজের না, Right. আমি চারজনের কথা বলবো, স্যার, স্যার। ইন্টারন্যাশনাল ব্যক্তি। Right. একটা হচ্ছে ওরিয়ানা ফালাসি, ওরিয়ানা ফালাসি, ইটালিয়ান, আমি যে পড়েছি, বঙ্গবন্ধুকে যে ইন্টারভিউ করেছিল, স্যার, স্যার। এবং তার মন্তব্য আমি এখানে বলতে চাই না সে বঙ্গবন্ধুর সঙ্গে কি মন্তব্য করেছে। তারপর আছে স্ট্যানলি ওলপার্ট, এক আমেরিকান হিস্টোরিয়ান, ওয়ার্ল্ড হিস্টোরিয়ান। উনি লিখছেন, উনি বই লিখেছেন জুলফি অফ পাকিস্তান, স্যার। ভুট্টো অফ জুলফি অফ পাকিস্তান। তারপর উনি নেহেরুর উপরে লিখেছেন, আরো কয়েকজন স্যার। লিখেছেন। ওটা হচ্ছে স্ট্যানলি ওলপার্ট। তারপর উইলিয়াম ডারলিম্পল, Right. ব্রিটিশ হিস্টোরিয়ান, স্যার। সেও বঙ্গবন্ধু লিখেছেন। স্যার, স্যার। এবং স্যার, যে কুলদীপ নায়ার, রাইট, কুলদীপ নায়ারও লিখছে তারা। এবং আমি তো চিন্তাম একে, এই যে একজন ছিল জার্নালিস্ট ম্যাকিন হার্টস না কি জন্য, স্যার মার্ক, হ্যাঁ, পরিচিত নাম বলে গেছে পরিচিত স্যার, নাম, হ্যাঁ। আমরা আবার আসবো স্যার। আমি সেটা বলছি, ওনাদের বইগুলো যদি পড়েন তাহলে আসল বঙ্গবন্ধুর আসল অ্যান্থনি চরিত্রটা মার্কারানাস বেশি স্যার, আছে। অ্যান্থনি মার্কারানাস। হ্যাঁ, এবং এটা স্মরণ রাখতে হবে। ওরিয়ানা ফালাসি বলেছিল তাকে, বঙ্গবন্ধু তুমি তো ইটালিয়ান কি ছিল ওনার নাম, মুসোলিনি, হ্যাঁ, মুসোলিনি, বলছে তুমি তো মুসোলিনির মতন কথা বলছো। বলছে ইয়েস, আই লাভ হিম, আই ফলো হিম, হি ইজ মাই রোল মডেল। স্যার, তখন ও উঠে চলে এসছে। স্যার শ্রদ্ধেয় স্যার, আপনি ছিলেন বঙ্গবন্ধুর উপরে লেখকদের নাম নিয়েছিলেন, 4 জনের নাম বলেছেন আপনি। আচ্ছা, এরপর আমি আসি। ইন্ডিয়ার ফার্স্ট আর্মি চিফ ছিল, ফার্স্ট অর সেকেন্ড, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, জেনারেল কারিয়াপ্পা, জি, একজন ক্যাপ্টেন, জি, পাঞ্জাব একজন ক্যাপ্টেন। জি। সে তার স্ত্রীকে নিয়ে, নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ট্রেনে করে আসছে। জি, তো পাঞ্জাবের যে চিফ মিনিস্টার ছিল, জি। তার ছেলে ছিল খুব একটু জি, স্যার। মানে গুন্ডা প্রকৃতির। জি, স্যার। তো ওই মেয়েকে উত্ত্যক্ত করেছে। উত্তপ্ত করেছে। তখন এই ক্যাপ্টেন শেফ যে তার কমান্ডারকে এটা জানিয়েছে ঘটনা এরকম। কমান্ডার তার, হি ডিড নট ওয়েট ফর এনি One company was sent and arrested. নিয়ে যে তাকে ওই ছেলেকে বের করে নিয়ে এসে জিপের পিছনে বেঁধে সমস্ত রাস্তায় ঘুরিয়েছে। তারপর এইটা যখন নেহরুর কাছে গেছে, নেহরু তো ভীষণ ক্ষিপ্ত, এত সাহস। উনি যখন কারিয়াপ্পাকে ডেকেছে, তোমার আর্মি কি করছে, হোয়াট দে হ্যাভ ডান। Sir, he was called in the parliament, Karyappake. হ্যাঁ। Then speaker asked him, yes, chief of army staff, how could your soldiers did this heinous act? হ্যাঁ। He said, his answer was, Mr. Speaker, if I cannot protect the sanctity of the wife of a captain, how my army will protect the sovereignty of my country? অ্যাবসলিউটলি, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি। কিন্তু তার বিপরীতে দেখো, আমাদের একজন বীরুত্তম Sir, মেজর ডালিম, darling. হ্যাঁ, মেজর ডালিম, জি, স্বাধীনতা হওয়ার পর এই যে আমি যে আমাদের বাংলাদেশ আর্মির রোলগুলো বলছি, জি, স্যার। যে বাংলাদেশে তখন আর্মির যে বাংলাদেশে তখন এই যে কালোবাজারি অস্ত্র, হ্যাঁ, বিনা লাইসেন্সের অস্ত্র আর্মিকে ডিপ্লয় করা হয়েছিল, হ্যাঁ, যে তুমি এসব উদ্ধার করার জন্য। তা আর্মি যার কাছে যায় সবাই দেখে যে আওয়ামী লীগের, এই আওয়ামী লীগেরা তোমার ইয়ে করছে, এই 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 মজুদ করছে, তাদের কাছে এই বিনা লাইসেন্সের অস্ত্র। তো এখন তাদেরকেই ধরে এখন বঙ্গবন্ধু সেটা বন্ধ করে দিল। বন্ধ করে দিলে এই যে ডালিম এবং কয়েকজনকে নিয়ে এসে আর্মি হেডকোয়ার্টারে বা একটা লেস ইম্পর্টেন্ট জায়গায় বসায় দিয়েছে। এর মধ্যে একটা ক্ষুদ্র একটা ঘটনা হলো, সেটা হচ্ছে যে গাজী গোলাম মোস্তফা, তার ছেলে ডালিম ডালিমের ওয়াইফকে নিয়ে গেছে, উঠে হ্যাঁ, একটা বিয়ে গেছে, ডালিমের ওয়াইফকে নিয়ে গেছে এবং তার সাথে মানে মানে অসাধারণ আচরণ করেছে। তো এখন তো এটা ইয়াং পিপল, ইউ ক্যানট ওয়েট। আচ্ছা, তারপরে এরা করেছি, এটা উঠাই নিয়ে এসছে পরে যে আর্মি অফিসাররা যে উদ্ধার করে নিয়ে এসে তারপর আমি ঠিক ভুলে গেলাম যে বঙ্গবন্ধুর কাছে গিয়েছে। বঙ্গবন্ধু করেছে কি, instead of punishing, Ghulam Mustafa went to Sheikh Mujib and complained against Dalim and all, and then Dalim was thrown out. মানে জাস্ট উল্টো ইয়েটা দেখো, মানে এরকম আরেকটা ঘটনা ঘটেছে স্যার,
আপনি হুমায়ুন আহমেদের যদি এটা পড়েন আপনার দেয়াল দেয়াল Yeah, yes, উপন্যাসে absolutely, yes, আপনার yes, গাজীপুরের absolutely. একটা ঘটনা, একটা ইয়াং কাপল ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা আফটার গেটিং ম্যারেজ অন দ্য ওয়ে দ্যাট মুজাম্মেল হি ওয়াজ দ্যাট Yes, যুবলীগের yes, সভাপতি absolutely. ওই মেয়েটাকে অপহরণ করে Yes. স্বামীকে হত্যা করে Yes. এবং মেয়েটাকে র্যাপ করে হত্যা করে। Yes. সেই কমপ্লেইন আসলো মেজর নাসিরের বিরুদ্ধে স্যার, মেজর Yes. নাসির, Yes. and মেজর নাসির ওয়াজ sacked Yes. and he did not take So, any এই action. জিনিসগুলো তো ইম্প্যাক্ট করে। আর এই যে রক্ষী বাহিনী যেটা করা হয়েছিল, এটা তো মনে হয় মানে বাংলাদেশ আর্মির একটা বুকের মধ্যে একটা প্রচণ্ড আঘাত দেওয়া হয়েছিল যে আমরা যুদ্ধ করলাম, আমরা দেশের স্বাধীনতা রক্ষা করি। এই ওয়াই ডু ইউ হ্যাভ দ্য রক্ষী বাহিনী? আমাদের আমরা তো তখন চাকরি করেছি, আমাদের আর্মি সোলজাররা তাদের পিটি শু নাই, ইউনিফর্ম নাই, স্যান্ডেল পরে, ইউনিফর্মের সঙ্গে স্যান্ডেল পরে তারা কাজ করে। আর সেখানে রক্ষী বাহিনীকে দেওয়া হয়েছে সমস্ত উন্নত মানের, সব নতুন ফ্রেশ নিউ ইউনিফর্ম, তারপরে তোমার উইপন্স অ্যান্ড আর্মামেন্টস। এতে তো অবভিয়াসলি এটা একটা আর্মির মধ্যে তো একটা সাইকোলজিক্যাল শেখ মুজিব বলেছিলেন যে আমি কোনো দৈত্য পালতে রাজি নই আমার দেশে। এখন দৈত্য অর্থাৎ স্বাধীনতা অর্জনকারী আর্মিকে উনি দৈত্যের সাথে তুলনা করেছেন। এটা তো সোহেল তো বলেছিল খোদার খাসি আমরা চাই না। আচ্ছা, এখন সেই বঙ্গবন্ধু, এটা খুবই দুঃখজনক, কষ্টজনক, এরকম ঘটনা ঘটা উচিত না। এই আর্মি অফিসাররা, নট দ্য আর্মি, এই অফিসার যারা এইটা নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, যাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তারা যে বঙ্গবন্ধুকে হত্যা করে, ঠিক আছে, এটা তো মানে মেনে নেওয়া যায় না। এটা একটা ভীষণ দুঃখজনক ঘটনা। বাট পৃথিবীতে স্যার এই ধরনের স্বৈরাচারকে সরানোর জন্য পৃথিবীর ইতিহাস যত বলে স্যার, আমরা যদি ঘাঁটি, গণতান্ত্রিক পন্থায় তো এরকম সরানো যায় না স্যার। আমাদের জাতির সঙ্গে এটা যায় না, জাতির সঙ্গে যায় না। আবার এই জাতি তো তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত তাকে তো এই আপনি বলেছেন এই জাতির শতভাগ লোক তাকে ভালোবাসা দিয়ে এই পদে বসিয়েছে, সেটার সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন স্যার। দ্যাট ইজ আই ডোন্ট ডিসপিউট, না বিশ্বাসঘাতকতা আপনিই বললেন। মানে এই যে হত্যা করাটা, এটা তাহলে কি উপায় ছিল স্যার? কি উপায় ছিল তখন এই দেশকে রক্ষা করার জন্য? আমি কিছু বলতে পারবো না। ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করার জন্য এছাড়া কি কোনো অল্টারনেটিভ ছিল স্যার? একটা দৈত্য যখন চেপে বসে একটা দেশের উপরে স্যার, ঘরে ঘরে খুন খারাপি হচ্ছিল, আপনি বলেছেন না, সেটা অবভিয়াসলি এবং দেশে কোনো শৃঙ্খলা ছিল না। আচ্ছা, এরপর আমরা মুভ করে নিই, এটা তো একটা, এটা এরপর আমরা মুভ করি। জি স্যার। এর মধ্যে দেখেন এই অগাস্টের ঘটনার পরে জিয়াউর রহমানকে আর্মি চিফ বানানো হলো। আমরা এই প্রসঙ্গ একটু তাড়াতাড়ি শেষ করব। তারপরে খালেদ মোশাররফ সাহেব একটা মানে একটা না বুঝেই একটা ইম্যাচুরের মতন একটা কাজ করলেন। উনি জেনারেল জিয়াকে সরিয়ে দিয়ে তাকে হাউস অ্যারেস্ট করলেন। এবং আমি বলছি মানে জাস্ট ফেট দেখেন, যে ইউনিট 10 বেঙ্গল ইউনিট ছিল রংপুরে, তাকে নিয়ে আসা হলো ঢাকায় ওভারনাইট। নিয়ে এসে কেন? খালেদ মোশাররফ সাহেবের তার সিকিউরিটির জন্য। এবং দ্য ফেট ইজ দ্যাট ওই 10 বেঙ্গলের জওয়ানরা তাকে খালেদ মোশাররফ মেরে ফেলছে। Another good man was also killed, Haider. Yes. ATM Haider. Yes, absolutely. তারপর হলো ঠিক আছে, জিয়া যেভাবে এই দেশটাকে তুলে নিয়ে আসছে, প্রেসিডেন্ট জিয়া যেভাবে এই দেশটাকে তুলে নিয়ে আসছে, যে আমরা যে একটা ভীষণ একটা অস্বস্তিকর পরিবেশের একটা আমাদের নিরাপত্তাহীন ইয়ের মধ্যে আমরা দিয়ে যাচ্ছিলাম, একটা পর্যায়ে দিয়ে যাচ্ছিলাম, সেখানে উনি, আমি তো রেভলিউশন হচ্ছে, উনি প্রতিটি ক্যান্টনমেন্টে নিজে গিয়েছেন, একা গিয়েছেন প্রতিটি ক্যান্টনমেন্টে সোলজারদেরকে মানে তাদেরকে শান্ত করার জন্য। কোনো অফিসার ছিল না যে বলতে কোনো অফিস ছিল, উনি একা গিয়েছেন। সেই লোকটা যখন উনি পৃথিবীতে যখন সমাদৃত ছিল, আমি পড়ছিলাম অনেক ইন্টারন্যাশনাল রাইটার আছে, তাকে জেনারেল মঞ্জুর তাকে হত্যা করলো। কি জন্য ভাই? এবং তার বেনিফিটটা পেল কে? জেনারেল এরশাদ। উনি নিলেন সেই প্রত্যেকটা পিছনে প্রতিবেশী দেশের ইন্ধন ছিল, ঠিক আছে। তারা করেছে। এখন আমি সেখান থেকে সরে আসি বর্তমান পরিস্থিতির। আমি বলতেছি যে প্রতিটি বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ এসেছে, সেটা মানব সৃষ্টি হোক অথবা ন্যাচারাল হোক,
তখনই কিন্তু আর্মি আসছে, সেনাবাহিনী আসছে। বাংলাদেশের যতগুলো এই যে দেখুন, এই যে আপনি আমাদের বন্যা হয়, খরা হয়, এই যে সাইক্লোন হয়, তারপর খাদ্য সরবরাহ করা বিভিন্ন জায়গায়, দুর্ভিক্ষ হয়, ইভেন আমাদের এই যে ট্রাফিক কন্ট্রোলের জন্য আর্মি। কিন্তু এমন একটা, এটা এই জন্য আমরা কি ধরনের একটা জাতি, যে আমার সত্যি খুব কষ্ট লাগে বাঙালি হিসেবে মাঝে মাঝে পরিচয় দিতে। আমাদের জাতিতে যেসব জাতিসত্তার যে জিনিসগুলো আছে, সেটা হচ্ছে যখনই সুযোগ পায় যে কেউ আর্মিকে গালাগালি করে, মানে বিভিন্ন ধরনের কথা বলে। এই যে আমরা এখন জুলাইয়ের ইয়েতে আসি, আর্মি যদি এখানে যদি সেদিন 3 অগাস্টে আর্মি সেনাবাহিনী যখন সেই আপনার দরবার করে, সেখানে অফিসাররা তারা বলেছে যে তারা বাঙালিদের বুকে তারা গুলি করবে না, এবং একটা বিরাট একটা দ্বন্দ্বের মধ্যে ছিল জেনারেল ওয়াকার। এটা তো অস্বীকার করা নেই যে উনি শেখ হাসিনার আত্মীয়, এবং শেখ হাসিনা যে ওনাকে যে দ্বন্দ্ব ছিল না স্যার, তার দ্বন্দ্ব না আমি বলছি উনি কোন দিকে যাবেন। তখন একটা তো হচ্ছে রাষ্ট্রের প্রতি তার লয়্যালটি, নাকি তার আত্মীয়ের প্রতি তার লয়্যালটি। আমি 4 তারিখে একটা আমার ফেসবুকে আমি একটা ছোট্ট একটা রাইটার দিয়েছি, ইউ আর ইদার উইথ দ্য হিস্ট্রি অর অ্যাগেইনস্ট দ্য হিস্ট্রি। It was the point. So, in spite of all his family background, General Walker, he showed his loyalty to the nation. Yes. He showed his loyalty to the state. এবং সে ক্লিয়ারলি বলেছে 4 তারিখে বা 3 তারিখের ইয়েতে দরবারে সে বলেছে, আর্মি উইল নট ফায়ার অ্যাট দ্য পাবলিক। 4 তারিখে বলছে, এবং সেটা সেই মেসেজও পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনার কাছে। এর আগে 2 তারিখে আমরাও বিদ্রোহ করেছি, যে বলে দিয়েছে যে আমার আর্মি জনগণের উপরে গুলি করবে না, বিপক্ষে যাবে না। তারপরে তাদেরকে 3 সেনাবাহিনীতে 3 প্রধানকে ডেকে নিয়েছেন উনি, রাগ করেছেন তাদের সঙ্গে, বলেছে আমি কি তোমাদেরকে এই সব গোলা বারুদ অস্ত্র দিয়েছি কি খেলার জন্য? তোমার 10,000 মানুষকে মেরে ফেলো। এবং তাকে স্ল্যাং ইউজ করেছে, জয়, আমি তোকে বানিয়েছি, আমরা তোকে বানিয়েছি। অ্যাবসলিউটলি স্যার, আমরা একটু 30 জুলাই আসতে হবে, সময় কম আমাদের। আচ্ছা, এখন এই 17 জুলাই মানে গতকাল 36শে জুলাই এখন স্যার একটা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় একটা কথা রটনা হচ্ছে যে গভর্নমেন্ট ইজ রান বাই দ্য ব্যুরোক্র্যাটস, আমলাতন্ত্র দেশটাকে পরিচালনা করছে, সেখানে আর্মিকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না, যথাযথ সম্মান করা হচ্ছে না। এটাই একটা চলছে সব জায়গায় স্যার। এই প্রসঙ্গে আপনার মতামত? আমি বলছি শুনেন, যদি আর্মি এই 36শে জুলাইতে যদি আর্মি না এগিয়ে আসতো, তাহলে দেশে রক্তের বন্যা হয়ে যেত। জেনারেল ওয়াকার যদি শেখ হাসিনার নির্দেশ মেনে যদি আর্মিকে লেলিয়ে দিত মানুষের বিরুদ্ধে, এদেশে মানে রক্তের বন্যা বয়ে যেত। হয়তো বা এই প্রসেসের মধ্যে জেনারেল ওয়াকারও মারা যেতে পারতো, অথবা নিরপেক্ষ থাকলেও তো তাই হতো। শোনো, একবার কিসিঞ্জারকে বলা হয়েছিল যে নন অ্যালাইন অ্যাগেনস্ট হুম, নন অ্যালাইন অ্যাগেনস্ট হুম, নিরপেক্ষ অ্যাগেনস্ট কার বিরুদ্ধে নিরপেক্ষতা। তো এইটা সেদিন কিন্তু যে ওনার যে সাহস নিয়ে, এবং একটা বিশ্বাস, অবশ্যই তো ওনার তার ফ্যামিলি একটা লয়্যালটি তো ছিলই, সেটা তো অস্বীকার করা যায় না, এটা আমরা তো সবাই মানুষ। তারপরেও কিন্তু তার ঊর্ধ্বে উঠে উনি দেশের প্রতি তার লয়্যালটি জানিয়েছেন এবং দেশকে রক্ষা করেছেন। এই জন্য প্রথম ধারে আর্মি ভাই যদি আমাদের দেশের শত্রু হবে, তাহলে সব রাজনীতিবিদরা, সব বিজনেসম্যানরা ওই দিন ক্যান্টনমেন্টে কেন দৌড়ালো? জেনারেল ওয়াকার কাছে কেন? মানে তার কাছে তার সিদ্ধান্ত নিতে গেছে কেন, তার কাছে ডিসিশন নিতে গেছে কেন? তার মানে জেনারেল ওয়াকার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য স্টেবিলিটি অফ দিস নেশন। দ্য আর্মি ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কালকে তো এটা প্রমাণ হলো স্যার। ইয়েতে আর এই যে দেখেন আমাদের আর্মি যে মানে যেখানেই গিয়েছে, যত গন্ডগোল হয়েছে 36শে জুলাইয়ের পর থেকে, এই যে আপনার কুমিল্লায় নোয়াখালীতে একটা মারামারি হলো, একজন ছেলে মারা গেল, আমাদের একজন ইয়াং অফিসার মারা গেল। তারপর এর আগেও আপনার গোপালগঞ্জে হয়েছে, সেখানে আর্মিতে গেছে। আপনার মনে আছে একটা থানার সামনে একটা ইয়াং মেয়ে, কি মডেল নাকি, কিভাবে একজন ক্যাপ্টেন সাহেবের সঙ্গে কিভাবে আচরণ করেছে, এবং ক্যাপ্টেন সাহেব কিভাবে তার ধৈর্য ধরে তার
তার ভদ্রতা, তার ট্রেনিং এবং তার যে আর্মি যে তাকে যে ভদ্রতা শিখিয়েছে সেটা সে প্রমাণ করে দিয়েছে। আর এই গতকালকেও যেটা হয়েছে, এই যে স্যার। 17 জুলাই যেটা 16 জুলাই যেটা হয়েছে, স্যার, এখানে আমার মনে হয় একটা বিরাট একটা কনস্পিরেসি আছে, ট্রু। বিরাট একটা কনস্পিরেসি আছে। এবং সেই কনস্পিরেসিতে কি, কেন, কি জন্য সেটা আমি এখানে বলবো না, বাট আমার কিছু কিছু নিজের ধারণা আছে। এবং সেটা হলে, এবং এই যে আপনি দেখেন একটা জিনিস, আজকাল ইন্ডিয়া তো আমাদের ওই 36 জুলাইয়ের পর থেকে ভারত যেভাবে আমাদের পিছনে লেগেছিল, তাদের বিভিন্ন মাধ্যমে, তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে, তাদের গণমাধ্যম, তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা ইন্টেন্সিটিটা কমে গেছে। রাইট। কেন জানেন কেন কমছে? কাজ হচ্ছে না। হ্যাঁ, কাজ না না, হচ্ছে কাজ হচ্ছে না। তারা দেখছে যে এই বাঙালিরা তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলবে, আমাদের দরকার নেই। ওই তাদের রিপ্রেজেন্টেটিভ আছে এখানে। শোনেন, আমি পৃথিবীর বহু দেশে আমি চাকরি করেছি, হ্যাঁ। সেখানে আমি রাজনৈতিক আন্দোলনগুলো দেখেছি, কিন্তু আমাদের বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন মানে হত্যা করো, মেরে ফেলো, বাস পুড়িয়ে দাও, ট্রেন পুড়িয়ে দাও, এই যে কালচার যেটা আমরা একটা করেছি, এই যে একটা কালচার তৈরি করেছি, এর থেকে যতক্ষণ আপনি বের হয়ে না আসবেন, আমাদেরকে ধ্বংস করতে অন্যদের প্রয়োজন নাই। we don't need others, we are enough to kill ourselves, we are enough to destroy ourselves. অনেক ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে যা জানলাম, তাহলে আমি একটা কবিতা দিয়ে সেটা শেষ করতে চাই। সেটা হলো, গড অ্যান্ড সোলজার্স অল মেন অ্যাডোর, ইন টাইমস অফ ডেঞ্জার নট বিফোর, ওয়ান্স থিংস আর রাইটেড গড ইজ ফরগটেন অ্যান্ড পুয়ার সোলজার্স আর স্লাইটেড। আজকে কি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সে স্লাইটের মধ্যে আছে? আসুন না, আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভালোবাসি। সেনাবাহিনী তো দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে যত সম্মান করবেন, আপনাদের সম্মান বাড়বে, দেশের সম্মান বাড়বে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শক্তিশালী হবে। আল্লাহ হাফেজ।